পরিমিতি প্রথম আমরা শুরু করি, হ্যাঁ। পরিমিতি জিনিসটা কি? আসলে আমরা বিভিন্ন একটা শেপ আছে, এই শেপ গুলোর আর কি বিভিন্ন ধরনের আপনার হচ্ছে মানে ক্ষেত্রফল, পরিসীমা, এগুলো নিয়ে বিভিন্ন কিছু আলোচনা করবো, হ্যাঁ। তো আমরা এটা এমন ভাবে ইয়ে করবো যে যেটা আমাদের মনে করেন যে আহ, সামনে আসবে প্রশ্ন, আমরা সেইটাই বিস্তারিত শিখব। মানে আগে থেকে সব একবারে সূত্র শিখে নিয়ে এগুলা করার মধ্যে যাওয়া যাবে না। তো প্রথমে আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি। আচ্ছা, তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি বলেন দেখি। এখানে যে পাঁচজন ক্লাস করতেছেন, পাঁচজন জানেন নাকি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? আচ্ছা, দুর্জয় কি হচ্ছে জয়েন করছে না? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি তাহলে? তাহলে আমরা এটাই কনফিউশন আছে নাকি কারো? আচ্ছা দেখি, একজন উত্তর দিছে হাফ ভূমি আর উচ্চতা। আচ্ছা, হ্যাঁ নোমের, ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ভূমি আর উচ্চতা? না স্যার, ভিত্তিক গুণ উচ্চতা মানে ওই যে ভূমি গুণ ভূমি গুণন উচ্চতা। আচ্ছা আচ্ছা, যাই হোক আমরা একটু দেখি। উচ্চতা ধর স্যার হচ্ছে ভিত্তি আর কি। গুণ আচ্ছা, এটা এটা আমরা আগে প্রথমে দেখি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি। ত্রিভুজের আপনার এখানে আমরা যদি ধরেন একটা চতুর্ভুজকে দেখি, চতুর্ভুজ হচ্ছে এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে এখানে আহ এটা একটা চতুর্ভুজ। হ্যাঁ, তো এখন এই যে আমাদের একটা আয়তক্ষেত্র আমরা পেয়ে গেলাম। তো আয়তক্ষেত্রে ধরেন এইটাকে আমরা যদি এ মনে করি, এটাকে যদি বি মনে করি, তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। হ্যাঁ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখন এটা তো আমরা আগে থেকে জানি আয়তক্ষেত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই আয়তক্ষেত্রটাকে আপনি যদি হচ্ছে এইখান থেকে এখানে একটা কর্ণ দিয়ে ভাগ করে দেন, তাহলে দুইটা সমান সমান ত্রিভুজ হয়ে যাবে। হুম, মানে দুইটা সমান সমান ত্রিভুজ হবে। ত্রিভুজ নাম্বার আপনার এটা হচ্ছে এক, এটা হচ্ছে দুই। তাহলে যদি এটা দুইটা ত্রিভুজ সমান সমান, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হবে এটার অর্ধেক। অর্ধেক মানে হচ্ছে হাফ। আমরা হচ্ছে এই যে চতুর্ভুজটা এখানে উদাহরণস্বরূপ দেখলাম, এই চতুর্ভুজের একটা বৈশিষ্ট্য দেখেন, এখানে কিন্তু 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা কি? তো যখন 90 ডিগ্রি হবে তখন মূলত এটা হয় একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে যে একটাকে বলি আমরা লম্ব, একটাকে বলি আমরা হচ্ছে ভূমি। লম্বটাকে আর একটা নাম আছে, সেটার নাম হচ্ছে উচ্চতা। তাহলে আমরা এখানে বলতে পারি হাফ গুণন কি, এটা ভূমি গুণন কি আপনার হচ্ছে উচ্চতা। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। হ্যাঁ, এখন তা এইটা হচ্ছে আপনার একটা বিষয় এখানে নিশ্চিত হওয়া গেল যে ত্রিভুজে আপনার হচ্ছে আহ এই যদি আমরা উচ্চতাটা জানা থাকে তাহলে এই সূত্র দিয়ে খুব সহজে এটা করা যাবে। মানে আমাদের উচ্চতাটাকে এখানে প্রায়োরিটি দিতে হবে। আর যদি আমাদের ভূমিটা তো থাকবেই, ত্রিভুজের তো একটা ভূমি থাকবে, বেস থাকবে। হ্যাঁ, কিন্তু উচ্চতাটা ম্যাটার করবে। ঠিক আছে, উচ্চতা থাকতেই হবে।
যদি উচ্চতা থাকে তাহলে এই আপনার হচ্ছে ইয়ে দিয়ে আমরা করতে পারবো। আর যদি উচ্চতা না থাকে তাহলে আমাদের কি করণীয় সেটা পরে দেখতে হবে। তবে আমাদের উচ্চতা থাকলে ভালো হয়। ঠিক আছে? আ বুঝছেন বিষয়টা কি? হুম? তাহলে এখানে যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণী ত্রিভুজের আপনার উচ্চতা অবশ্যই থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা ইজিলি এই সূত্র ব্যবহার করতে পারব। কিন্তু যেটার উচ্চতা থাকবে না, সেক্ষেত্রে আমরা কি করব? হুম? এখন কথা হচ্ছে আমি একটু আইকিউ টেস্ট করে দেখি যে আপনাদের এটার কি অবস্থা। হুম? যে আমি যে কথাগুলো বললাম সেগুলো আছে বুঝছেন কিনা? হ্যাঁ? ক্লিয়ারলি? অ্যা ১ম এ আচ্ছা, এটা একটা ত্রিভুজ, হ্যাঁ? এই ত্রিভুজটাতে এটা A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C। আচ্ছা, এখন এই ত্রিভুজটার ভূমি কোনটা? বলেন তো দেখি। মানে ভূমি বা উচ্চতা তো এখানে দেখা যাচ্ছে না ভূমি কোনটা? মানে A, B না C কোনটা ভূমি? মানে আপনারা একটু এগুলো ক্লিয়ার করা লাগবে। তাছাড়া আসলে আপনি নিজে এগুলোতে এক্সপার্ট হতে পারবেন না। আমাকে বলেন যে এই ত্রিভুজের ভূমি কোনটা? আমরা ভূমি গুণন উচ্চতা নেব না? আচ্ছা কে সবাই একজন বলছে কি B, নোমেরও বলছে B, দীপু বলেছে হচ্ছে B। আচ্ছা, তো এখন ভূমি আসলে এটা B না A না C এটা আসলে সোহেল রানাও B বলছে। তার মানে আমরা এখানে আছি ৭ জন তার মধ্যে মোটামুটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গেলে B হচ্ছে ভূমি নাকি? তো আসলে এখানে ভূমি যে B এটা নিশ্চিত করে বলা যায় না। আপনার ভূমি হচ্ছে আলামিন বলছে A, হ্যাঁ হতে পারে। A ভূমি হতে পারে, B ও ভূমি হতে পারে, C ও ভূমি হতে পারে। এখন ভূমি কোনটা হবে এটা আমার যে নিচেরটাই যে সবসময় ভূমি হবে এটা কোনো কথা না। হুম? বেজ বেজ আমরা কোনটা ধরবো? ভূমির ইংরেজি হচ্ছে বেজ। আমরা মানে সবকিছুতে জমির হিসাব করি তো। এই জন্য মনে করেন যে আমরা এটাকে ভূমি বানাই দিছি। তো এখানে আমাদের আসলে কনসেপ্টটা কি তাহলে? আসলে ভূমি তাহলে সি যদি ভূমি হয় অসুবিধা কোথায়? বি যদি ভূমি হয় অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নাই। ভূমির ব্যাপারটা হচ্ছে আপনার যার উপরে লম্ব থাকবে সেটা হচ্ছে ভূমি। এখন আপনি যদি লম্বটা এখান থেকে নেন, এখানে নেন, আমি যদি লম্বটা এইভাবে নেই, মানে আপনি কল্পনা করেন যে হচ্ছে এখানে এটা 90 ডিগ্রি আমি টানছি তাহলে ভূমি বি। এতে কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যদি এই পাশে নেন, এখানে যদি আপনি 90 ডিগ্রি তাকান, এইবার ভূমি হচ্ছে সি। আবার যদি বলা হয় যে না আমি ওই পাশে নেব না এই পাশে নেব, এইবার ভূমি হচ্ছে এ। হ্যাঁ? অর্থাৎ ভূমি নির্ভর করবে আপনার লম্বের উপরে। মানে লম্ব যার উপরে মানে পতিত হবে, হ্যাঁ, ইনস্ক্রাইব হবে সেটা হচ্ছে ভূমি। তাহলে ত্রিভুজের যখন কোনো ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে হচ্ছে আপনার এই মানে লম্বটা এখানে দেওয়া আছে কি নাই বা না, এরকম কিছু বিষয় নিয়ে ভূমিটা আমরা ক্লিয়ার হলাম। এখন আসেন আমাদের হচ্ছে আমরা আরেকটা বিষয় এখানে দেখি সেটা হচ্ছে যে আপনার ত্রিভুজের ক্ষেত্রফল তো হয়ে গেল। এবার আমরা একটা সমবাহু ত্রিভুজের কথায় আসি। সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ দেখতে কেমন হবে? এইদিকেও হচ্ছে আপনার এটা, এইদিকেও হচ্ছে এটা। ঠিক আছে? তাই সমবাহু ত্রিভুজ যখন হবে তখন আমাদের হচ্ছে ৩ টা বাহুই সমান হবে, তাই না? এই বাহুটাও যা হবে, এই বাহুটাও তাই হবে, এই বাহুটাও তাই হবে। ঠিক আছে? তাহলে আমাদের তো জানার কথা যে ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে সূত্র জানি আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের কি? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমাদের কি? হাফ গুণন কি? আমাদের ভূমি হচ্ছে আর উচ্চতা, তাই না? তাহলে এখানে ভূমি কোনটা? তো এখানে ভূমি যে কোনো একটা লিখলে হয় কারণ তিনটাতে একই সমান। তাহলে আমি ভূমি লিখলাম হচ্ছে এ। এখন দেখেন আমাদের এখানে উচ্চতা দেওয়া নাই তাহলে উচ্চতাতে আমরা যাই। উচ্চতাটা কোথা থেকে টানতে হবে ধরেন এইটার পরে আমি টানলাম। এটা হচ্ছে আমাদের উচ্চতা। হ্যাঁ?
তাহলে এখন আমরা এই উচ্চতাটার নাম দিয়ে দিলাম এইচ। এখন আমরা জানি যে সমবাহু মানে সব কোণই কয় ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। তাহলে তিনটা কোণ মিলে 180 হওয়া লাগবে, তাই না? এখন আপনার এই এইচ এর মান বের করতে চাইলে আপনি যদি সাইন 60 ডিগ্রি নেন, সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কি হবে, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এইচ আর অতিভুজ হচ্ছে এ। তাই সাইন 60 ডিগ্রি মান √3/2, তাহলে এইচ বাই এ। তাহলে আপনি এটা এইচ এর মানটা বলতে পারেন √3a/2। ঠিক আছে? এখন এখানে আমরা যদি খুশি মতো এই এইচ এর মানটা বসায় দিতে পারি, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে আপনার ক্ষেত্রফলটা পেয়ে যাব, অর্থাৎ উপরে 3a² আর নিচে হচ্ছে 4। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4a²। হ্যাঁ, তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা ক্লিয়ার হলাম। ঠিক আছে, এই সবাই কি বুঝতে পারছেন বিষয়টা কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি সবার ক্লিয়ার হয়েছে? কারো কোনো কনফিউশন থাকলে এখানে জিজ্ঞেস করবেন। আচ্ছা, এখন যদি আমরা সমদ্বিবাহু ত্রিভুজের কথায় যাই, যদি সমদ্বিবাহু ত্রিভুজের কথায় চলে যায়, যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ব্যাপারটা কিরকম হবে, তো সমদ্বিবাহু ত্রিভুজটা কেমন হবে? সমদ্বিবাহু ত্রিভুজটা দেখতে হবে আপনার হচ্ছে আহ, এই দুইটা বাহু সমান হবে আর একটা বাহু হচ্ছে কি হবে, অসমান হবে। সমদ্বিবাহু মানে এটা হচ্ছে বি হবে। ঠিক আছে, তাহলে এখন আপনি দেখেন সমদ্বিবাহু মানে এই বাহু আর এই বাহু যদি সমান হয় আর এই বাহু যদি কমন হয়, তাহলে এই বিটা দুই পাশে সমান সমান ভাগ হয়ে যাবে, b/2 হয়ে। তাহলে এখানে আপনি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারেন, যে এই যে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার, তাহলে আপনি পেয়ে যাবেন হচ্ছে h² সমান সমান a² মাইনাস b/2 হোল স্কয়ার। তাহলে h² সমান সমান এখানে আমরা লিখতে পারি 4a² মাইনাস b² ডিভাইডেড বাই 4। তাহলে শুধু এইচ এর মান আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে, এটা রুট করে দিলে, আপনি যদি গোটাটা রুট করে দেন, তাহলে এটা হচ্ছে 4a² মাইনাস b² ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এইখানে এসে আপনি ক্ষেত্রফলের সূত্রে বসান, হাফ গুণন এটার ভূমি হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে কি 4a² মাইনাস b² বাই হচ্ছে 2। তাহলে এখানে আমরা হচ্ছে বলতে পারি b/4। হুম, আর হচ্ছে এটা 4a² মাইনাস b²। এটা হচ্ছে আমাদের দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, ওকে। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এগুলো আমরা হচ্ছে জেনে গেলাম। হ্যাঁ, এখন আপনার আরেকটা ত্রিভুজ আছে, যে ত্রিভুজটা আপনার হচ্ছে, মনে করেন এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে। আহ, এখানে আপনার হচ্ছে উচ্চতাটা এভাবে দেওয়া নাই। হ্যাঁ, এখানে একটা মানে এ বি আপনার সি দেওয়া আছে, এখানে বি এটা সি, মনে করেন তিন বাহুই ভিন্ন ভিন্ন। এবার আপনি এখানে এটাকে বলতে পারেন বিষমবাহু ত্রিভুজ, তাই না? তাহলে বিষমবাহু ত্রিভুজ হলে, মানে বিষমবাহু মানে কি, কোনো বাহুর সাথে কোনো বাহুর কোনো মিল নাই, তাই তো, মানে তিন বাহুই অসমান। তখন আমরা কি করব, তখন জাস্ট আমরা হচ্ছে একটা সূত্র ব্যবহার করবো। এই সূত্রের প্রমাণ আমার শীটে আমি চাইলে আপনার দিয়ে, অনেক বড় প্রমাণ। হুম, তো এস এটা হচ্ছে s-a, s-b, আর একটা হচ্ছে s-c। এস জিনিসটা কি, এস জিনিসটা হচ্ছে a প্লাস বি প্লাস সি এর অর্ধেক। হ্যাঁ, এটা মনে রাখলে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। এরপরে আরেকটা ত্রিভুজ আপনার থাকবে কোনটা, সেটা হচ্ছে যে অনেক সময় দেখবেন যে ত্রিভুজের এরকম দেওয়া আছে, কিছু দেওয়া নেই, মাঝখানে একটা কোণ দেওয়া আছে, এই কোণের নাম ধরলাম আমরা হচ্ছে থিটা। কারণ এখানে 10 ডিগ্রি 20 ডিগ্রি যাই হোক একটা কোণ দেওয়া আছে, তখন বলে এটার ক্ষেত্রফল বের করে। তখন আমাদের কি করণীয়, তখন এখান থেকে একটা লম্ব যদি আমি টানি, এটার নাম যদি দেই এইচ, তাহলে দেখেন এখানে সাইন থিটা নিলেই হচ্ছে না।
তাহলে সাইন থিটা সমান সমান আমাদের লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে এইচ বাই বি। তাহলে আমরা এখান থেকে যদি এইচ এর মানটা বের করি তাহলে বি সাইন থিটা। বি সাইন থিটা। আচ্ছা, তাহলে এখন ধরেন আপনাকে যদি হচ্ছে বলে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল আপনি বের করেন, তখন আপনি কি করবেন? হাফ গুণন ভূমি হচ্ছে এটা সি, হ্যাঁ, আর উচ্চতাটা হচ্ছে আপনার কি বি সাইন থিটা। সাইন থিটা। তাহলে আপনারা বলতে পারেন যে হাফ গুণন বিসি সাইন থিটা। এইভাবে আপনি ক্ষেত্রফল বের করে নিতে পারেন, সাইন থিটার মান যত হবে তত। মজার ব্যাপারটা দেখেন, যে এই যেটার উপরে লম্বটা হচ্ছে, হ্যাঁ, তার হচ্ছে আহ, আপনার এই সি আর বি এই দুইটা গুণ করে সাইন থিটা দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, অথবা আপনি যদি এখানে এ আর সি গুণ করেও যদি দেন, এই পাশে যদি থিটা থাকে, হ্যাঁ, তখন যে থিটা থাকবে সেই অনুসারে আপনার হচ্ছে এটা করলে হয়ে যাবে। হ্যাঁ, যাক, এগুলো আমরা প্র্যাকটিক্যালি যখন দেখবো তখন দেখবো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল মোটামুটি 5 ধরনের ক্ষেত্রফলে আমরা একটা ধারণা পেলাম। এরপরে আমরা মাঝখানে ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে কয়েকটা অঙ্ক ছিল, এগুলো পারবেন। আমি এটাতে যাই। একটা ত্রিভুজের ভূমি 75, উচ্চতা 20, প্রতি বর্গ মিটারে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে? 2 টাকা হিসাবে। তাহলে আপনাকে আগে ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল আমরা জানি, ভূমি তো দেওয়া আছে 75 আর উচ্চতা দেওয়া আছে হচ্ছে 20। ঠিক আছে, তাহলে এটা দিয়ে এটা ক্যান্সেল করে দিলে 10, অর্থাৎ 750 কি বর্গ কি মিটার। ঠিক আছে, আর খরচ কত হবে? খরচ হবে পার স্কোয়ার ফিটে 2 টাকা করে। তাহলে 1500 টাকা খরচ হবে। হ্যাঁ, 5 টাকা খরচ হবে। ওকে, এখানে একটা বিষয় ভালো করে লক্ষ্য করবেন, যে যখন বলবে আপনার প্রতি বর্গ মিটারে 2 টাকা খরচ, তার মানে বুঝবেন যে ক্ষেত্রফলের ভিতরে কাজটা হচ্ছে। হ্যাঁ, কারণ ক্ষেত্রফল ছাড়া তার বর্গ মিটার হয় না। ঠিক আছে। হুম, ক্ষেত্রফল ছাড়া তার বর্গ মিটার হয় না। আপনি কি বুঝাতে পারছি বিষয়টা? আর আর যদি দেখেন যে আপনার হচ্ছে বলে যে প্রতি মিটারে 2 টাকা করে খরচ, তখন বুঝবেন যে এটা পরিসীমার উপরে কাজ করতে বলছে। পরিসীমা মানে যে লাইনগুলো, হ্যাঁ, কারণ এগুলো তার বর্গ মিটার হবে না, এগুলো হবে মিটারে। বুঝতে পারছেন? এই কথাটা ধরতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা এই মানে নিজের মতো করে করে চলে আসি, কিন্তু না। হ্যাঁ, এই বিষয়টা আপনাকে কিন্তু ভালো করে বুঝতে হবে। এই আমার কথা কি এটা ক্লিয়ার বুঝছেন সবাই? যে বর্গ মিটারে হলে আপনাকে বুঝতে হবে যে এটা ক্ষেত্রফলে ঘাস লাগানোর কথা বলছে। আর যদি আপনার হচ্ছে, হ্যাঁ, আর যদি আপনাকে বলে যে মিটারে, তখন বুঝবেন যে আপনি পরিসীমাতে ঘাস লাগানোর কথা বলছে। তাহলে তখন পরিসীমা বের করতে হবে। পরিসীমা মানে আপনার হচ্ছে যতগুলো মানে বাহু থাকবে সবগুলো যোগ করলে পরিসীমা পাওয়া যাবে। আচ্ছা, এরপর আমরা একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ 13, পরিসীমা 30, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা, খুব জটিল বিষয়। আপনার আহ, এখানে আমরা জানি সমকোণী ত্রিভুজের, এটা একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এর অতিভুজটা হচ্ছে 13। হ্যাঁ, আর এটা হচ্ছে মানে লম্ব আর ভূমিটা দেওয়া নাই। আমাদের যেটা দরকার ছিল সেই দুইটা কিন্তু দেওয়া নাই, খেয়াল করছেন? ঠিক আছে, তাহলে আমরা যদি বলতে পারি যে এখানে আমরা যদি অপর দুই বাহু একটা এ প্লাস বি প্লাস 13 সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে 30, তাই না? পরিসীমা মানে 30। তাহলে আমরা বলতে পারি হচ্ছে এ প্লাস বি সমান সমান হচ্ছে 17। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের তো দরকার হচ্ছে হাফ গুণন ভূমি গুণন কি উচ্চতা, এইটা দরকার হচ্ছে এবি। তো এ আর বি কত হতে পারে? তো এইটার হচ্ছে আপনার কিছু আছে, যে আমাদের যদি লম্ব আপনার আর হচ্ছে ভূমি আর হচ্ছে অতিভুজের কিছু ফর্মুলা আছে। হ্যাঁ, যেমন এটা যদি আপনার হচ্ছে আহ এই ধরেন হচ্ছে 1 আর 1 হয়, এটা হবে √2। হ্যাঁ, এটা যদি 8 হয়, এটা যদি 6 হয়, তাহলে এটা হবে 10। এটা যদি 5 হয়, এটা যদি 12 হয়, এটা হবে 13। এরকম কিছু রেশিও আছে। হ্যাঁ, তাহলে এখানে দেখেন আরো আছে। তার মধ্যে এগুলো যেমন হচ্ছে আপনার একটা যদি আপনার এটা যদি হচ্ছে আপনার √3 হয়, এটা যদি 1 হয়, তাহলে এটা হবে হচ্ছে আপনার 2।
হ্যাঁ, এটা হবে হচ্ছে তখন 2। এরকম অনেক রেশিও আছে। তো এখানে দেখেন এই যে 5 আর 12 মিলে 17 হচ্ছে, আর অতিভুজ হচ্ছে 13, মানে এই লাইনটা আমাদের মিলে যাচ্ছে। অর্থাৎ হচ্ছে আমাদের, আমরা বলতে পারি যে একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 12। তাহলে হচ্ছে এখানে 6, 5, 6, 30। 30 কি? এটা হচ্ছে বর্গ মিটার লিখতে হবে, হ্যাঁ? বর্গ মিটার লিখতে হবে, যেহেতু এটা ক্ষেত্রফল, সুতরাং হচ্ছে বর্গ মিটার লিখতে হবে। হ্যাঁ। আচ্ছা, পরেরটাতে যাই। এর পরেরটাতে যেটা বলছে যে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 144 বর্গ একক, সমকোণ সরলনে এক বাহু 12 হলে অপর বাহু কত? এটা মনে হয় সহজই আছে। হাফ গুণন ধরেন 12 গুণন উচ্চতাটা দেওয়া নেই, আমি ধরলাম এইচ। তাহলে এটা সমান 144। তাহলে এটা দিয়ে কেটে দিলে 6, তাহলে এইচ এর মান 6, 24, 144। তাহলে মানে অপর বাহু হচ্ছে 24, ঠিক আছে। এরপরে আমরা বিষমবাহু ত্রিভুজে আসি। বিষমবাহু ত্রিভুজে বলছে দেখেন যে একটা বিষমবাহু ত্রিভুজের তিনটা বাহু 42, 34 আর 20 হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে প্রথমে আমাদের এ সমান সমান আমরা ধরি হচ্ছে 42, আর বি সমান সমান হচ্ছে 34, আর সি সমান সমান হচ্ছে 20। হ্যাঁ। তাহলে আমরা প্রথমে এস এর মানটা বের করব, যে এ প্লাস বি প্লাস সি ভাগ হচ্ছে 2, এই টোটালটা ভাগ আর কি। হুম। তাহলে এখানে আমাদের 42 প্লাস 34 প্লাস হচ্ছে 20 ভাগ 2, তাহলে 70-90, 96, 96 অর্ধেক হবে 48। এখন আপনার ক্ষেত্রফল বের করতে হবে, এরকম একটা স্বাস্থ্যবান রুট দিতে হবে। তো এখানে আমাদের হচ্ছে প্রথমে আমরা লিখবো 48, তারপরে 48 মাইনাস হচ্ছে আপনার 42, তারপরে 48 মাইনাস হচ্ছে 34, আর একটা হচ্ছে 48 মাইনাস হচ্ছে 20। হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে এটা 48 গুণন এটা 6, এটা হচ্ছে 14, আর এটা হচ্ছে কত? 28, তাই না? আচ্ছা। এখন এইগুলো রুট ভাঙার ক্ষেত্রে আপনাকে একটু মানে জোড়া সিস্টেম করে নিতে হবে। জোড়া সিস্টেমটা কি? এখানে 48 কে আপনি হচ্ছে 4 গুণন 12 করে ফেলেন, 4 × 12 = 48। আর এটা 6, আর হচ্ছে এই 6, আর এখান থেকে আপনি হচ্ছে এই 28-এর থেকে আপনি 2 নিয়ে আসবেন, তাহলে 6 × 2 = 12 হবে। আর এখানে 14 থাকবে, 28-এর 2 চলে গেলে আর 14 থাকবে। তাহলে দেখেন 12 2 জোড়া, 4 আছে, 14 আছে। তাহলে ভাঙা খুব সহজ হয়ে যাবে। তাহলে 4-এর রুট করলে 2, আর 12-এর 2 জোড়া থেকে একটা জোড়া বের হবে, আর 14-এর একটা বের হবে। তাহলে হচ্ছে আপনার 24 আর 14 গুণ করলে আমাদের হয়ে যাবে হুম 336, তাই না? এই 336 বর্গ সেন্টিমিটার, হ্যাঁ, সেন্টিমিটার স্কয়ার, মানে বর্গ সেন্টিমিটার হচ্ছে আমাদের এই ক্ষেত্রফল, ঠিক আছে।
আচ্ছা, এরপরে চলে আসি। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে সমদ্বিবাহ ত্রিভুজ। হ্যাঁ, এই সমদ্বিবাহ ত্রিভুজে এখানে বলছে যে আপনার হচ্ছে পরিসীমা 16। হ্যাঁ, আর সমান সমান বাহু হচ্ছে ভূমির 6/5 ভাগ। তাহলে এটা যদি 6x হয়, তাহলে এটা হবে একটা 5x, এটা হবে একটা 5x। আচ্ছা, তাহলে এগুলো সব যোগ করলে হবে 16। তার মানে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে হচ্ছে 5x প্লাস 5x প্লাস 6x ইকুয়াল টু 16। তার মানে x এর মান হচ্ছে আমাদের 1। তাহলে এখানে আপনার তিনটা বাহু, একটা 5, একটা 5, একটা হচ্ছে 6। এখন বলছে যে এটার ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা বলতে পারি কি, b/4 a² মাইনাস b²। তাহলে b এর মানটা হচ্ছে আমাদের 6/4। তাহলে 4 × a² মানে হচ্ছে আপনার 5² আর এটা হচ্ছে 6²। তাহলে 6/4, এটা হচ্ছে আপনার কত হবে, 25, 100, 100 থেকে 36 বাদ দিলে আপনার হচ্ছে 100 মাইনাস 36। তাহলে হচ্ছে 6/4, এটা হচ্ছে 64, তাই না? তাহলে 64 হলে 8 হয়ে যাবে। 8, তার মানে হচ্ছে 12। হুম, তার মানে 12 বর্গ মিটার হচ্ছে এটার ক্ষেত্রফল। ঠিক আছে। তাহলে এটা গেল সমদ্বিবাহু ত্রিভুজের কথা। এরপরে আসি, বলছে যে একটি ত্রিভুজের দুইটা বাহু 25 আর 47 এবং পরিসীমা হচ্ছে 84, ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তাহলে এটা বুঝতেই পারতেছেন, এটা বিষম বাহু ত্রিভুজ, কারণ তিন বাহু তিন রকম। একটা হচ্ছে আপনার কত, 25, আর একটা হচ্ছে 27, আর একটা কত জানা যাচ্ছে না। 25 আর 27 মিলে কত হয়, 40, আর 12 হচ্ছে 52, তাই না? 40, 52, 52 হলে এদিকে হবে 32, কারণ তিনটা মিলে তো 84 হতে হবে, তাই না? পরিসীমা যেহেতু 84। এখন তাহলে আপনি এখানে ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে ওই যে এস এর মানটা আগে বের করে নেবেন। এস মানে কি, তিন বাহুর যোগফলের অর্ধেক, অর্থাৎ 84-র অর্ধেক, মানে 42। এরপরে হচ্ছে এখান থেকে আমরা রুট করে দেব। তাহলে আমরা 42 মাইনাস হচ্ছে আপনার 42 মাইনাস 32, 42 মাইনাস 25, আর এটা হচ্ছে 42 মাইনাস 27।
তাহলে এখানে আপনার কত হচ্ছে 42 গুণন হচ্ছে 10, আর এখানে হচ্ছে 17 নাকি 7 32, হ্যাঁ 17, আর এখানে হচ্ছে আপনার 15। হ্যাঁ, এখন এইগুলো আপনার হচ্ছে আহ, সবচেয়ে ভালো হয় যে এই আপনার এটা মৌলিক সংখ্যা ভাঙা অনেক সময় কঠিন হয়ে যায়। হ্যাঁ, তো আপনি যেটুকু ভাঙতে পারেন সেটুকু ভাঙবেন, অসুবিধা নেই, তারপরটুকু রেখে দিলে হবে। যেমন 42কে আপনি ভাঙতে পারেন 3 7 21, 21 দোকানে 42, ওকে। এটাকে ভাঙবেন হচ্ছে 5 দোকানে 10, 17কে তার ভাঙার কিছু নেই, 17 তো থাকবে। আর হচ্ছে আপনার 15 হচ্ছে 5 গুণন 3। তাহলে এর ভিতরে যেহেতু জোড়া যেটা থাকবে, জোড়া যে দুটো থাকবে সেটা একটা বের হয়ে যাবে, 3 আর 3 মিলে একটা বের হবে। এইটা 7 তো আর বের হবে না, এটা 2 আর 2 মিলে একটা বের হয়ে যাবে, হ্যাঁ। আর 5 আর 5 মিলে একটা বের হয়ে যাবে। আর ভিতরে আপনার এই দুইটা থেকে যাবে। তাহলে 7 7 49, 7 4, আর 7 1 7 4 11। তাহলে 10 30, আর রুট ওভার হচ্ছে 119। এখন এইটা আপনার ক্যালকুলেশন করতে পারলে ভালো, না পারলে এভাবে রেখে দিয়ে চলে আসতে হবে, উপায় কি, হ্যাঁ। এরকম আর কি। এরপরে আমরা হচ্ছে এই প্রশ্নটাতে খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাতে আমরা চলে আসি। বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বেড়ে যায়, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ধরেন আমি ত্রিভুজের এক বাহু ধরে নিলাম হচ্ছে এ, যেহেতু এটা সমবাহু তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে √3/4 a², হ্যাঁ, √3/4 a², এটা গেল। আর যখন আপনি 2 মিটার বাড়াবেন তখন হবে √3/4 a+2 হোল স্কয়ার। এখন এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে আপনার কয় মিটার, 6√3 মিটার। এটা বুঝতে পারছেন সবাই? মানে প্রথমে আপনার বাহুটা হচ্ছে এ, তারপরে বাহুটা হচ্ছে a+2, এইটা দুইটার ক্ষেত্রফল করার পরে আমাদের হচ্ছে হবে কত, পার্থক্য হবে হচ্ছে 6√2, মানে দুইটার ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে 6√3। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে 3/4টা কমন নিয়ে নিই, আর এটা সূত্র লিখে ফেলি, a² + 4a+4 আর -a², এখানে 6√3, 6√3 উভয় পাশ থেকে তুলে দেন, তাহলে এটা 24 হবে, এটা এটা কেটে দেন। তাহলে 4a+4 সমান সমান হচ্ছে 24, তাহলে 4a সমান সমান হচ্ছে 20, এর মানটা হচ্ছে 5। তার মানে ত্রিভুজের এক বাহু হচ্ছে 5, ঠিক আছে। বলছে একটা বাহু কত ত্রিভুজের, ত্রিভুজের এক বাহু হচ্ছে 5। আচ্ছা, এরপরটাতে আসি। বলছে একটা ত্রিভুজের দুই বাহু যথাক্রমে 26, 28 আর ক্ষেত্রফল 182 হলে এদের মধ্যে অন্তর্ভুক্ত কোণ কত। আচ্ছা দেখেন, চিত্র না দেখলে এটা বোঝা যাবে না। এটা হচ্ছে এক বাহু 26 আর এক বাহু হচ্ছে কত, 28, হ্যাঁ। এদের মাঝখানে হচ্ছে আপনি একটা লম্ব টানলেন, এটা ধরেন লম্ব। হুম, এখন হচ্ছে এই লম্ব মানে আপনার এটা ভূমির একদিকে ভূমিটা নেই, মানে যে কোনো এক বাহু এদের অন্তর্ভুক্ত কোণ হওয়া লাগবে, মানে এখানে অন্তর্ভুক্ত কোণ হওয়া লাগবে, এই পাশে নেই 26টা, হ্যাঁ। তাহলে এখানে আপনার দেখেন, আমরা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা জানি কি, হাফ গুণন ভূমি হচ্ছে 26 আর উচ্চতা কত, এটার ব্যাপারে একটা দেখাইছিলাম, মনে আছে?
যে এই পাশে যেটা থাকে 28 সাইন থিটা, তাহলে আমাদের ক্ষেত্রফল আমরা পেয়ে যাবো সাইন থিটা ইকুয়াল টু 182। তাহলে এখান থেকে আপনি যদি এটাকে কেটে দেন তাহলে এটা হবে 13। তাহলে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 182 আর নিচে হচ্ছে 13 গুণন 28। তাহলে আমরা যদি এখানে আপনার 28 হচ্ছে 28 আপনার 28 দিয়ে 182 কে যদি আমরা ভাগ করি তাহলে 182 কে আমরা যদি 13 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 13, 13 কে 13 আর 5 আপনার হচ্ছে 4 13 52, তা 14, তা 14 দিয়ে এটা কাটলে 2, তাহলে উপরে 1 নিচে 2, তাহলে সাইন থিটা সমান সমান হচ্ছে 1/2। হ্যাঁ, 1/2 তাহলে কয় ডিগ্রির মান এটা? থিটা, থিটা ইকুয়াল টু তাহলে আমরা বলতে পারি সাইন, এটা কত ডিগ্রির মান হবে, হাফ কত ডিগ্রির মান, এটা হাফ হচ্ছে আপনার থিটার মান তাহলে 30 ডিগ্রি, তার মানে 30 ডিগ্রির মান হচ্ছে এটা। ঠিক আছে, তো মাঝখানে এরকম আপনি ইয়েও পাইতে পারেন। হ্যাঁ, আচ্ছা নেক্সট আসি পরেরটাতে। পরেরটাতে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এবার আবার সমান সমান বাহু 10 মিটার, ক্ষেত্রফল 48 হলে এর ভূমির দৈর্ঘ্য কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। সমদ্বিবাহু ত্রিভুজ মানে p/4 √ওভার হচ্ছে 4a² - b², এইটা সমান সমান আপনার কত বলছে হচ্ছে 48। হ্যাঁ, তাহলে এখান থেকে আপনি সমান সমান বাহু মানে a এর মান দেওয়া আছে 10, তাহলে আপনি লিখতে পারেন b/4, 4 × 10² - b² = 48। এখন হচ্ছে এখান থেকে আপনি বিটাকে এখানে রেখে দেন, 4টাকে ওই পাশে নিয়ে যান, আর এখানে ভিতরে হবে কত, 400 - b², সরি বিটা এখানে রেখে দেন, আর এই পাশে আপনি নিয়ে গেলে 4 × 48 হবে, 4 × 32 হাতে আমার 3, 4 × 16 আর 3 = 19, 192। এখন দেখেন আমাদের রুটটাকে উঠাতে হবে। হ্যাঁ, তাহলে রুটটাকে উঠাতে হলে উভয় পাশে বর্গ করে দিতে হবে, মানে উভয় পাশে বর্গ করে দিলে এইটা স্কোয়ার এইটা স্কোয়ার করে দিলে হবে। তাহলে এখানে আপনার হবে b² আর রুট উঠে যাবে, তাহলে এটা হবে 400 - b², হুম, ইকুয়াল টু হচ্ছে 192কে আমরা রুট করতে হবে, তাহলে এটা হবে 36,864। 864। এখন এইটা আমরা কি করব, গুণ করে দেব, অর্থাৎ বি টু দি পাওয়ার বি স্কোয়ারের সাথে আপনার হচ্ছে এখানে 400, অর্থাৎ 400 b² - b⁴ - 36,864 = 0। তো এইটাকে যদি আপনি সাজায় লেখেন তাহলে কেমন হবে, এটা হবে b⁴ - 400 b² হচ্ছে, না হ্যাঁ মাইনাস হবে আর এটা প্লাস হয়ে গেল 36,864। এখন এই 36,864কে আপনার হচ্ছে মিডিল টার্ম করতে হবে। ঠিক আছে, তাহলে এই 36,864 এগুলো মানে প্র্যাকটিস করলে হয়, আপনার হচ্ছে মিডিল টার্ম করার ক্ষেত্রে এটাকে আপনি ভেঙে নেবেন তাহলে হবে, অর্থাৎ b⁴ মাইনাস 256 করতে পারেন, 256 b² আর 144 b² ইকুয়াল টু 36,864 ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে এখানে আপনার চলে আসেন, তাহলে b⁴ এখানে যদি আপনি b² কমন নেন তাহলে একটা হবে হচ্ছে b² - 256, আর যদি এখানে 144 কমন নেন তাহলে b² - 256। হ্যাঁ, তার মানে দুইটা মান, একটা হচ্ছে b² = 256 আর একটা হচ্ছে b² = 144।
তাহলে হচ্ছে আহ 20, 256 মানে আপনার 16কে রুট করলে হবে মেবি। হ্যাঁ, তাহলে এটা বি এর মান হবে 16, আর এখানে বি এর মান হবে 12। তাহলে 16 অথবা 12 যে কোনো একটা মান হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরটাতে আসি। পরেরটাতে বলছে একটি এইটা সেম অঙ্ক, এটা করে একবার পড়া হয়েছে। এইটাতে আসি, যে একটা ত্রিভুজের আপনার তিনটা বাহু 7, 8, 9 হলে ক্ষেত্রফল কত। তো এইটা ওই যে আপনার ওই সূত্র ইউজ করতে হবে, 7, 8 আর 9 ভাগ হচ্ছে 2। তাহলে 8, 7, 15 আর 9 24, 24-এর অর্ধেক 12। তাহলে আপনার ক্ষেত্রফলটা হবে কত? আপনার হচ্ছে 12, 12 - 7, 12 - 8, 12 - 9। তাহলে এখানে হচ্ছে আপনার 12 × 5 × 4 × 3। তাহলে হচ্ছে আপনার এই 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 দুইটা মিলে একটা 12 হবে, 12টা বের হয়ে আসবে, 12√5। এটা আনসার। হ্যাঁ, আচ্ছা। এরপরেরটাতে যাই। 55 বলছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজ আপনি এখানে আঁকায় নেন একটা। এটা বলছে যে লম্বটা ভূমির থেকে 2 সেন্টিমিটারের ছোট। হ্যাঁ, আর অতিভুজ 2 সেন্টিমিটারের বড়। তাহলে ভূমিটা আপনি এক্স ধরেন, অতিভুজ হচ্ছে x+2, আর এটা হচ্ছে x-2। ঠিক আছে। তাহলে এখানে আপনি হচ্ছে সূত্র লিখতে পারেন, পিথাগোরাসের সূত্র। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে আপনার x² প্লাস হচ্ছে 4x+4, আর এটা হচ্ছে x² - 4x+4 প্লাস x²। ঠিক আছে। তাহলে এখান থেকে আপনার হচ্ছে উভয় পাশ থেকে আপনি x² আর 4টাকে ভ্যানিশ করে দিতে পারেন। তাহলে আপনার থাকবে হচ্ছে এইটা, এই x² - 8x ইকুয়াল টু 0, বা এখানে x কমন নিলে x - 8 ইকুয়াল টু 0। অর্থাৎ x এর মান একটা 8, আর একটা হচ্ছে x এর মান 0। 0 তার মান হবে না, তার মানে x এর মানটা হবে হচ্ছে 8। অর্থাৎ ভূমি হচ্ছে 8। হ্যাঁ। আচ্ছা, এরপরে আমাদের আছে হচ্ছে, এই অঙ্কটা আবার অনেক পরীক্ষাতে আসে, তো রিপিটেড একটা প্রশ্ন। বলছে একটা ত্রিভুজের তিন দিকের দৈর্ঘ্য 18 মিটার, 24 মিটার আর 30 মিটার, আর প্রতি বর্গ মিটারে 1.525 টাকা খরচ হলে ঘাস লাগাতে কত খরচ হবে? ক্ষেত্রফল বের করতে পারলে কোনো ব্যাপার না। ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমরা এসটাকে বের করে নেব। 18, 24 আর হচ্ছে 30, এগুলা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এস এর মানটা কত হচ্ছে এখানে? 20, 30, 50 আর 12, 62। 62 না, 62 না, 62 না, 30, 50, 50, 60, 60 আর 12, 72। 72-এর অর্ধেক হচ্ছে 36।
এখন আমরা ক্ষেত্রফল যদি বের করি তাহলে হচ্ছে এটা 36, আর 36 থেকে আপনার বাদ যাবে 18, আর 36 থেকে বাদ যাবে 24, আর একটা হচ্ছে 36 থেকে বাদ যাবে 30। তাহলে এখানে আমাদের কত হচ্ছে ভিতরে, আপনার 36 গুণন হচ্ছে 18 গুণন হচ্ছে 12 গুণন হচ্ছে 6। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমাদের হচ্ছে আহ, এখানে আমরা যদি ইয়ে করে ফেলি, এই 18কে যদি আমরা একটু ভাঙি তাহলে আমার মনে হয় হয়ে যাবে এই যে 36 গুণন হচ্ছে এটাকে যদি আমরা 18কে যদি 3 6 ভাঙি, তাহলে 3 গুণন 6 গুণন 12 গুণন 6। তাহলে আপনার এই 3 আর 12 মিলে 36, আর এই 36 মিলে একটা 36 বাইরে চলে আসলো, আর এই 6 আর 6 হচ্ছে আপনার মিলে একটা 6 বাইরে চলে আসলো। তাহলে হচ্ছে 180, আর 6 6 36, তার মানে 216। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এখন খরচ কত টাকা হবে? খরচ হবে 216কে আপনার 1.25 দিয়ে গুণ করতে হবে। 1.25, তাহলে 216 আর হচ্ছে আপনার 54 টাকা, তাই না? 216 টাকা তো লাগবেই, আর সাথে হচ্ছে আপনার 216 4 ভাগের 1 ভাগ করলে কত হবে? 54 টাকা। তাহলে হচ্ছে আপনার 270 টাকা হবে টোটাল। হ্যাঁ, তাহলে এই 270 টাকা হচ্ছে আমাদের খরচ। তো এটা আসে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা দেখবেন। আচ্ছা, এরপরে আসি, এটা না, এইটাতে বলছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, ক্ষেত্রফল 1200 বর্গমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে এখানে আমাদের ওই সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র একবার দেখালাম, b/4 √4 a² - b² সমান সমান হচ্ছে কত? 1200। হ্যাঁ, তাহলে ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 60, তার মানে বি এর মান হচ্ছে 60। তাহলে 60/4, এটা হচ্ছে 4 a² 60² সমান সমান 1200। এটা দিয়ে কাটলে 15। তাহলে এখানে আমরা যদি 4 a² - 60 60 3600, তাই না? 3600, তাহলে এখানে এই 15 দিয়ে 1200 ভাগ করে দিই, এই পাশে নিয়ে যায়। তাহলে 8 15 মানে 80 হবে, তাই না? এটা 8 15 হচ্ছে আপনার। তাহলে এইবার যদি স্কোয়ারটাকে এই পাশে করি, তাহলে হচ্ছে 4 a² - 3600, এইটা হচ্ছে 8 8 6400, উভয় পাশে বর্গ করে দিলাম। তাহলে 4 a² সমান সমান 36 আর 64 মিলে 10,000। 10,000, তাহলে a² সমান সমান 2500। তাহলে a এর মান হবে কত? 50, তাই না? হ্যাঁ, নোট করে দিলে। তাহলে এই তো বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত, তাহলে 50। ত্রিভুজ সংক্রান্ত প্রশ্ন এগুলাই, ত্রিভুজের বাইরে আর অঙ্ক করার দরকার নেই আপনাদের। আমি মানে 60টার মতো অঙ্ক দিয়ে দেব। এই একই প্যাটার্ন আছে প্রত্যেকটা অঙ্কের, এরকম এরকম কিছু প্যাটার্ন আছে। আপনাদের উচিত হবে এইগুলা বেশি করে প্র্যাকটিস করা, আর ওইগুলো পাশাপাশি দেখবেন যে পারেন কিনা। তাহলে আপনাদের ত্রিভুজ সংক্রান্ত পরিমিতি মানে কমপ্লিট হয়ে যাবে। আমরা চতুর্ভুজ সংক্রান্ত পরিমিতি নিয়ে আগামী ক্লাসে মানে দেখবো। চতুর্ভুজ একদিন দেখবো, বৃত্ত একদিন দেখবো, আর হচ্ছে আপনার ওই যে কি বলে এটা, ঘনবস্তু দেখবো। তাহলে আমাদের পরিমিতি কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো ত্রিভুজের এগুলো গেল। আচ্ছা, আপনাদের আজকের ইয়েতে আরো 2 3টা জিনিস পড়তে হবে। আমাদের হচ্ছে ইয়েতে ছিল একটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন তো আমি আজকে লেকচার শিট অনেকে শেয়ার করে দিয়েছি। আচ্ছা, দেখতে হয় দিচ্ছি, আমার কাছে এ করা আছে। আমি 2টা লেকচার শিট একসাথে আজকে দিয়ে দেবো। ট্রান্সলেশন শুক্র শনি 2 দিন আছে, করবেন। অ্যাপ্লিকেশনের বিষয়ে আসি। পরীক্ষায় অনেক সময় অ্যাপ্লিকেশন লিখতে হয়। সেই অ্যাপ্লিকেশন গুলো আপনারা কিভাবে কি লিখবেন, বা অনেক সময় আপনার এটা মানে অনেক আহ, মানে এটা দরকার হয় আর কি। হ্যাঁ, অ্যাপ্লিকেশন আসলে লেখার উপায়টা কি, ইংলিশের ব্যাপারটা বলি। এখন অ্যাপ্লিকেশনের মৌলিক যে জিনিসটা, এখন আসলে অ্যাপ্লিকেশন খুব যে প্রয়োজন আছে তা না। কিন্তু আমাদের আমলাতান্ত্রিক ফর্মালিটির কারণে এগুলো লিখতে হয়। ঠিক আছে।
তো সেটা আসলে আপনার মানে আপনি কিভাবে লিখবেন বা কি করবেন, আমি এইটার একটা ওয়ার্ড ডক আপনাকে ইয়ে করে দেখাই, তাহলে এটা সুবিধা হবে মানে লেখার প্যাটার্ন। যে কোনো অ্যাপ্লিকেশন যখন ম্যানুয়ালি পরীক্ষায় লিখবেন, অবশ্যই মার্জিন রাখার চেষ্টা করবেন। এটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, মার্জিন রাখবেন। মার্জিন ছাড়া কোনো অ্যাপ্লিকেশন লেখা ঠিক হবে না, প্রথম কথা। অ্যাপ্লিকেশন লিখতে হলে আপনার হচ্ছে মার্জিন কতটুকু রাখবেন, আপনি স্কেল তো নিয়ে যাবেন পরীক্ষা দিতে। এইদিকে আপনার হচ্ছে দেড় মানে আপনার এখান থেকে 1.5 ইঞ্চি রাখবেন, 1.5। ঠিক আছে। আর এদিক থেকে উপর থেকে আপনি রাখবেন হচ্ছে 1। ঠিক আছে। 1.5 1, আর এইদিকে আপনার 0.5, মানে একটা পেন্সিল দিয়ে মিনিমাম একটা মার্কিং করে নেবেন। নিচের দিকেও তাই, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের একটা স্ট্যান্ডার্ড সাইজ। এন্ড অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে কিছু মৌলিক কিছু নিয়ম আছে। অ্যাপ্লিকেশনটা আপনি কয়েকটা প্যাটার্ন আছে। একটা প্যাটার্ন হচ্ছে যে আপনি কাউকে অ্যাপ্লিকেশন লিখতেছেন, সেটা হচ্ছে আপনার বসের কাছে, বা হচ্ছে কোনো একটা প্রয়োজনে। হ্যাঁ। আর একটা অ্যাপ্লিকেশন আছে আপনি পত্রিকাত লিখতে পারেন আপনার খবর প্রকাশের জন্য। আরেকটা অ্যাপ্লিকেশন আছে আপনি চাকরির অ্যাপ্লিকেশন করতে পারেন। আমি প্রথমত আপনাদের যে অ্যাপ্লিকেশনটা দেখাই সেটা হচ্ছে যে ইন জেনারেল অ্যাপ্লিকেশন। সবার শুরুতে আপনাকে লিখতে হবে হচ্ছে কি, ডেট। ঠিক আছে। সবার শুরুতে আপনি দিবেন হচ্ছে ডেট। এখন ডেটের ব্যাপারটা কি, এগুলো সূক্ষ্মাদি বিষয় খেয়াল করবেন। ডেট অবশ্যই সবচেয়ে বেটার হয় যে হচ্ছে আপনি মাসের নামটা লিখবেন আর অন্য তারিখগুলো দিবেন। যেমন আমরা যদি বলি আজকের হিসাবে 23 এপ্রিল 2025, এইভাবে। হ্যাঁ। ঠিক আছে। এটা হচ্ছে প্রথম মানে ইয়ে। আচ্ছা। এরপরে এরপরে ডেটের পরে আপনি হচ্ছে অনেক সময় আমরা দেখি যে হচ্ছে টু, এখানে টু লিখবেন। টু অনেক সময় লেখে না, টু না লিখলেও কোনো সমস্যা নাই। ধরুন আপনার সিনিয়র মানে যিনি আছেন ওনার কাছে লিখতেছেন। হুম। আপনার হচ্ছে মানে বিভাগীয় ধরেন প্রধান। হ্যাঁ, ধরেন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার আছে। ঠিক আছে। তাহলে অ্যাসিস্ট্যান্ট কমিশনার এইভাবে লিখবেন। অ্যাসিস্ট্যান্ট কমিশনার ওনার ডেজিগনেশন লিখবেন এখানে। হ্যাঁ। ডেজিগনেশন যা হয় মানে ওনার আহ, ওইটার পরেও তো কিছু নাম থাকে না, ডেজিগনেশন থাকে। আর আপনার অর্গানাইজেশন। ঠিক আছে। অর্গানাইজেশনটা লিখবেন। আচ্ছা, গেল। এরপরে আসি। এরপরে আপনার একটা স্পেস দিয়ে এখানে এসে লিখবেন হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে। সাবজেক্টে লিখবেন হচ্ছে অ্যাপ্লিকেশন ফর, অনেকে আছে বলে যে শুধু ফর লিখতে হবে, না। অ্যাপ্লিকেশন ফর দা লিভ। হ্যাঁ, আপনি ধরেন লিভ নিতে চাচ্ছেন। কতদিনের লিভ নিয়েছেন? ফর 2 ডেজ। হ্যাঁ, 2 ডেজ। ওকে। আচ্ছা, গেল। আচ্ছা, এই অ্যাপ্লিকেশনে একটা আপনার ইয়ে আছে, সেটা হচ্ছে যে যখন কোনো সংখ্যা লিখবেন, হ্যাঁ, তখন আপনি হচ্ছে এটা ব্র্যাকেটে দিয়ে দিবেন। হ্যাঁ, যে কোনো সংখ্যা লিখলেন, মানে টু লিখলেন তাহলে টুটা ব্র্যাকেটে এখানে ইউজ করবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে এসে হচ্ছে আপনি লিখবেন রেসপেক্টেড স্যার লিখবেন। ডিয়ার স্যার এটা চলে না, রেসপেক্টেড স্যার লিখবেন। ওকে। স্যার লিখলে হবে, মানে স্যার মানে ম্যাডাম হলেও স্যার লিখবেন, স্যার হলেও স্যার লিখবেন। হ্যাঁ। আচ্ছা, নেক্সট আসি। এখানে আপনার দুইটা প্যারা হবে। এরপরে হচ্ছে দুইটা প্যারা হবে। দুইটা প্যারার ভিতরে প্রথম প্যারাতে আপনি হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন এবং হচ্ছে আহ, আহ, এই আপনার যে কারণে আপনি অ্যাপ্লিকেশন করতেছেন সেই কারণটা ব্যাখ্যা করবেন। দেন আপনার আরজিটা থাকবে থার্ড সেকেন্ড প্যারাতে। হ্যাঁ। তাহলে আপনি ধরেন প্রথমে আপনি যে কাজটা করে শুরু করবেন, উইথ ডিউ রেসপেক্ট। হ্যাঁ, এভাবে লিখতে পারেন, অথবা হচ্ছে উইথ অনার, একই কথা।
উইথ ডিউ রেসপেক্ট। হ্যাঁ, এখানে লিখবেন যে আই এম ড্যাশ, আপনার নামটা লিখবেন, হ্যাঁ, যেমন দীপু। এখন কথা হচ্ছে অনেক সময় বলে যে আহ, উম, হচ্ছে আই এম সাইন বিলো, এভাবে লেখে নিম্ন স্বাক্ষরকারী। এগুলো অ্যাবনর্মাল ভাষা, এগুলোর কোনো দরকার নেই। আপনি আপনার যেটা পরিচয় সেটা লিখবেন, আই এম দীপু। আপনি যদি ধরেন সেই ডিপার্টমেন্টে কি পদে আছেন, আপনার পোস্টটা লিখলেন যে এই পদে আমি চাকরি করি, হ্যাঁ। তারপরে আপনি হচ্ছে লিখবেন যে হচ্ছে আপনার প্রয়োজনটা কি, যে আই নিড হচ্ছে আপনার 2 days লিভ, হ্যাঁ। ডিউ টু, কেন ডিউ টু, কিসের কারণে, আপনার যদি ইলনেস থাকে বা কোনো কিছু থাকে, বা হচ্ছে আপনার হচ্ছে পার্সোনাল কোনো ম্যাটার থাকে, ঠিক আছে, পার্সোনাল হচ্ছে অ্যাফেয়ার্স থাকে, সেগুলো লিখবেন। এডব্লিউ এফ, এডব্লিউ অ্যাফেয়ার্স, হ্যাঁ। বা অন্য কোনো যে কোনো ম্যাটার, সেই কারণটা লিখবেন। ধরেন আপনি একটা পাবলিক ইয়েতে যাবেন অথবা আপনার আত্মীয়ের বিয়েতে যাবেন, সেটা কারণে লিখবেন। লেখার পরে এখানে আরেকটা হচ্ছে যে লিখবেন যে এই কথাটা লিখতে মানে ছুটির তারিখটা লিখবেন, যে আই লিভ 2 days লিভ ফর পার্সোনাল অ্যাফেয়ার্স ফ্রম, হচ্ছে কত তারিখ থেকে কত তারিখ, মানে 23 এপ্রিল থেকে শুরু করে, 23 এপ্রিল 2025 থেকে শুরু করে আপনার হচ্ছে টু কত তারিখ পর্যন্ত ছুটি, এটা আপনার স্পষ্ট করে লিখতে হবে, হ্যাঁ। ধরেন আপনার হচ্ছে 25, ঠিক আছে, 25 এপ্রিল, ওকে, 25 এপ্রিল 2025 পর্যন্ত গেল। এরপরে আপনি আরেকটা বিষয় এখানে উল্লেখ করবেন, সেটা হচ্ছে যে আপনি যখন দায়িত্বে অবর্তমানে আছেন, তখন আপনার এই এই দায়িত্বটা মানে কিভাবে অ্যাডজাস্টেবল হবে, ছুটির ক্ষেত্রে এই কথাটা লিখতে হয়। তাহলে এখানে আপনি লিখবেন যে মাই ডিউটিস উইল বি অ্যাডজাস্টেড, অ্যাডজাস্টেড সরি অ্যাডজাস্টেড, আচ্ছা, উইথ অ্যানাদার অফিসার, অফিসার, হ্যাঁ, হচ্ছে আহ, হচ্ছে উইথ ইয়োর কনসেন্ট, হ্যাঁ, ইয়োর ইয়োর কনসেন্ট, এরকম ভাবে একটা কথা লিখতে হয়, হ্যাঁ, যে আপনার মতামত অনুসারে আমার ডিউটিটা অন্য অফিসারের সাথে অ্যাডজাস্ট করা হবে। এই কথাটা একটু স্মার্টলি করতে হবে, কারণ আপনার তো ছুটি থাকলে আপনার কাজ তো করতে হবে, তাই না। এরপরে এখানে ধরেন আরো 2 লাইন লেখার ইচ্ছে হলে লিখবেন, না হলে সমস্যা নেই। তো তারপরে হচ্ছে এখানে লিখবেন যে দেয়ারফর, হুম, দেয়ারফরে পরে একটা কমা দেবেন, দেয়ারফর আই হোপ, হ্যাঁ। ওই যে আই বেগটাকে, এগুলো লিখবেন না, এগুলো হচ্ছে স্মার্ট ভাষা না। আই হোপ দ্যাট ইউ উইল, ইউ উইল কনসিডার, হ্যাঁ, ইউ উইল কনসিডার মাই, কনসিডার মাই ইস্যু অ্যান্ড অ্যালাউইং মি, হ্যাঁ, অ্যালাউইং মি 2 days লিভ, ঠিক আছে, 2 days লিভ, ওকে, এরকম ব্যাপারটা। আচ্ছা, এটা লিখলেন, এগুলো গেল ফর্মালিটি, হ্যাঁ। ফর্মালিটির পরে আপনি এখানে চলে আসবেন, এখানে সিনসিয়ারলি লিখবেন, সিনসিয়ারলি, হ্যাঁ, সিনসিয়ারলি লিখলেই হবে। আপনার নাম লিখবেন, পুরা নামের মাঝখানে একটা ফাঁকা রাখবেন এখানে সিগনেচার করার জন্য, নেম, হ্যাঁ, তারপরে আপনার পোস্ট, তারপরে আপনার হচ্ছে মোবাইল নাম্বার মানে কমিউনিকেশন সিস্টেম, ঠিক আছে, মোবাইল নাম্বার, দেন আপনার ইমেল, ঠিক আছে, দেন যদি কোনো অ্যাটাচমেন্ট থাকে সেটা, অ্যাটাচমেন্ট যদি থাকে সেটা। তো এই হচ্ছে মানে একদম প্রাথমিক একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারে লিখলে কোনো কিছু হয়। বা এখন আপনি যদি জয়নিং হচ্ছে এটা ছুটির ব্যাপারে এরকম প্রশ্ন একটা আসে, আর একটা আসে হচ্ছে আপনার জয়নিং, জয়নিং এর ক্ষেত্রেও সেম ভাবে লিখবেন, বাট হচ্ছে এখানে কার কাছে জয়েন করতেছেন সেটা খেয়াল করবেন, যে সেই ব্যক্তির নামটা খুব ভালোভাবে লিখবেন এখানে। সেকেন্ড কথা হচ্ছে এখানে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য জয়নিং অফ দ্য, যে পোস্টে আপনি জয়নিং এর জন্য পরীক্ষা দিচ্ছেন সেটা, ঠিক আছে। তারপরে এখানে আপনার পরিচয়টা দিবেন, এটা তো সিম্পল। এখানে পোস্ট লেখার দরকার নাই, কারণ তখন তো পোস্ট হয়নি।
তখন লিখবেন যে হচ্ছে আই মানে হচ্ছে আই এক্সপ্রেসড উইথ, হ্যাঁ, জয়, বা আমি আনন্দের সাথে জানাচ্ছি দ্যাট আমি কি করছি যে আই হচ্ছে মানে কোয়ালিফাইড, অথবা হচ্ছে আপনার যেটা যে ওয়ার্ডটা মুখে আসে সেটা লিখবেন, বা পাস্ট, হ্যাঁ, আহ, হচ্ছে ইন দ্য এক্সাম ফর, মানে জব এক্সাম বা যেটা নিয়েছে এত তারিখে তারিখ দিবেন, হ্যাঁ, যে হেল্ড ইন অমুক তারিখে, এত তারিখে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় আমি হচ্ছে কোয়ালিফাইড হয়েছি, হ্যাঁ। আর ফর ইওর সার্কুলার আই উড লাইক টু জয়েন দিস পোস্ট, হ্যাঁ, সে পোস্টের নাম লিখবেন, ঠিক আছে। সো দেয়ারফর আই হোপ দ্যাট ইউ উইল accept my joining letter and allowing me to join this office and serve this office, এরকম একটা কথা লিখতে হবে, হ্যাঁ। লেখার পরে এইগুলো লিখবেন, সাথে হচ্ছে আপনার অ্যাটাচমেন্টের জায়গায় লিখবেন আপনার অ্যাডমিট কার্ড এবং হচ্ছে আপনার জয়নিং লেটার, এই দুইটা লিখলে হবে জয়নিং এর ক্ষেত্রে এগুলো। আচ্ছা, এইগুলো গেল। এরপরে আপনার আরেকটা লেটার আসে, সেটা হচ্ছে চাকরির ক্ষেত্রে আপনার মানে অনেক সময় যেটাকে বলে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর জব, অ্যাপ্লিকেশন ফর জব অথবা সিভি রাইটিং, এই বিষয়ে আপনারা হচ্ছে কিভাবে শুরু করবেন। তো অ্যাপ্লিকেশন ফর জবের ক্ষেত্রে প্রথমে ওই যে একই কথা লিখবেন যে টু দা অমুক যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের নাম, তারপর লিখবেন যে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ অমুক, এই পোস্টের জন্য চাকরির জন্য আমি আবেদন করতেছি, হুম। লেখার পরে লিখবেন যে আই স অ্যান অ্যাডভার্টাইজমেন্ট that your organization will recruit some employees, then I submit my CV for I submit my CV for serving your organization, বা এরকম একটা কথা লিখবেন। লেখার পরে আপনার শুরু হবেন, নাম দিবেন, আপনার হচ্ছে পিতামাতার নাম দিবেন, অ্যাড্রেস দিবেন, মানে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এই দুইটা। তারপরে আপনার ইমেলটা দিবেন। আর আহামরি তেমন কিছু এখানে দেওয়ার দরকার নেই। আপনার শিক্ষাগত যোগ্যতা দিবেন, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রথমেই দিবেন হচ্ছে অনার্স, হ্যাঁ, অনার্স হচ্ছে 1 নম্বরে। এই শিক্ষাগত যোগ্যতা লেখার ক্ষেত্রে আপনার কি কি লিখতে হয়, ওখানে আপনার হচ্ছে রেজাল্ট লিখবেন অবশ্যই, হ্যাঁ, আর হচ্ছে ইয়ার লিখবেন, হ্যাঁ, আর ইউনিভার্সিটি লিখবেন, কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন, ঠিক আছে, গেল। এই তিনটা তথ্য হলেই হয় মানে আর একটা হচ্ছে ডিসিপ্লিন লিখবেন, হ্যাঁ, ডিসিপ্লিন মানে সায়েন্স আর্টস কমার্স তিনটা করেছে, এই ডিসিপ্লিন লিখতে হবে, ঠিক আছে, ডিসিপ্লিন। আচ্ছা, এরপরে আপনার হচ্ছে এটার পরে দিবেন হচ্ছে এইচএসসি, তারপরে দিবেন হচ্ছে এসএসসি, কারণ আপনার উপর থেকে যাদের সিরিয়ালে তারা দেখে এটা বুঝতে পারে। আর লাস্টে তেমন কিছু দেওয়ার দরকার নেই, যে আই থিঙ্ক অথবা আই হোপ দ্যাট ইউ উইল রিভিউ মাই কোয়ালিফিকেশনস অ্যান্ড কল ফর মি দ্য ইন্টারভিউ, এরকম একটা কথাবার্তা লিখে চালিয়ে দিয়ে দেবেন। এগুলো এখন আগে অনেক কিছু লিখতে হতো, ওইগুলো আহামরি এখন আর চলে না, এগুলো কিছুই লিখতে হয় না, ঠিক আছে। মোটামুটি এগুলোর মধ্যে আসে, আপনাদের ওইভাবে আর জটিল তেমন কিছু আসে না অ্যাপ্লিকেশন লেটারে। আমি শীটে একটা অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড দিয়ে দেবো নি, ঠিক আছে। আর এখন বর্তমানে আপনার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের যে অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা আমি শেয়ার করে দেবো নি, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডাউনলোড করে। ওইটাই সারা পৃথিবীতে এখন চলছে, বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আপনাদের কাজ হচ্ছে আজকের এই যে কম্পিউটারের মেমোরি সম্পর্কে কিছু কতদিন পড়ানোর কথা ছিল, যেটা মানে পড়ানো হয়নি। তা আমি কম্পিউটারের মেমোরি সম্পর্কে একটু জাস্ট ধারণা দিই, কম্পিউটারের মেমোরি জিনিসটা কি আসলে। আচ্ছা, কম্পিউটারের মেমোরি কেউ বুঝেন কিনা? কম্পিউটারের মেমোরির হচ্ছে খুব সিম্পল একটা জিনিস, এটা হচ্ছে 0 আর 1 অনুসারে, হ্যাঁ, যেগুলো তথ্য সংরক্ষিত থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে যেখানে সংরক্ষিত থাকে সেটাই হচ্ছে কম্পিউটার মেমোরি। এই কম্পিউটার মেমোরিটা হচ্ছে বিট আর বাইট বুঝতে হবে, 0 আর 1 হচ্ছে বিট, আট আটটা বিট মিলে একটা বাইট হবে, বাইট অনুসারে কম্পিউটারের তথ্য সংরক্ষিত থাকে, হুম। আচ্ছা, এই যে মেমোরির ধারণ ক্ষমতাটা এটা ভালো করে দেখবেন,
যে 1 বাইটে 8 বিট, 1 কিলোবাইটে 1024 বাইট, 1 মেগাবাইটে 1024 কিলোবাইট, এই যে তথ্যগুলো এখানে যে লিস্টটা আছে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, মেমোরি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে র্যাম, একটা হচ্ছে রম। প্রথমে আমরা রমে আসি, মানে এটা প্রাইমারি মেমোরি কথা বলছি। রমটা হচ্ছে রিড অনলি মেমোরি। হ্যাঁ, রিড অনলি মেমোরি, এই মেমোরিটার কাজ হচ্ছে জাস্ট শুধু আপনার হচ্ছে কম্পিউটারে আপনার যতক্ষণ পর্যন্ত ইলেকট্রিসিটি থাকবে ততক্ষণ আপনার যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হবে সেই ইনস্ট্রাকশন গুলো সে কপি করবে, মানে সে সেগুলো দেখবে, দেখে মাইক্রো প্রসেসরে এটা ট্রান্সফার করে দেবে, এটা শেষ। ইলেকট্রিসিটি অফ করবেন, এই মেমোরি আর কাজ করবে না। ঠিক আছে, এটা হচ্ছে র্যাম এর বৈশিষ্ট্য, র্যান্ডম অ্যাক্সেস যেটা মেমোরি সেটা। ইলেকট্রিসিটি যতক্ষণ থাকবে ততক্ষণ কাজ করবে, র্যান্ডমলি অ্যাক্সেস এইটা। হ্যাঁ, তার মানে এইটা পার্মানেন্ট মেমোরি না, এখানে কোনো জিনিস পার্মানেন্টলি থাকে না। ঠিক আছে, এটা শুধু আপনার ইনস্ট্যান্ট যে ইনস্ট্রাকশন গুলো দিবেন সেগুলো কাজ করার জন্য এগুলো থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই হচ্ছে আপনার আহ, এই রম জিনিসটা কি, রম আবার ভিন্ন। রমে হচ্ছে স্থায়ী কিছু মেমোরি থাকে যেগুলো আপনি কখনো ডিলিট করতে পারবেন না। যেমন যেমন দেখবেন লোকাল ডিস্কে আপনি যখন ডিলিট করতে যাবেন ওখানে কিছু সিস্টেম মেমোরি থাকে। এই সিস্টেম মেমোরি গুলো রমে থাকে, যেগুলো পার্মানেন্টলি আপনার হচ্ছে থেকে যায়। হ্যাঁ, এগুলো ইলেকট্রিসিটি থাক বা না থাক এগুলো পার্মানেন্টলি থেকে যায়। তো রম আছে, 5 ধরনের রম আছে: এম রম, পি রম, ইপি রম, ইপি রম, ইএ পি রম, এইগুলো। তা আমাদের মোটামুটি হচ্ছে আপনার নর্মাল রম গুলো ব্যবহার হয়, হ্যাঁ, আমাদের পিসি গুলোতে যেগুলো আছে। আচ্ছা, এগুলো জাস্ট রিডিং করে নেওয়ার খুব একটা না। আরেকটা আছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরিটা হচ্ছে যখন আপনার হচ্ছে কোনো আহ, আপনার হচ্ছে কমান্ড, ধরেন আপনি ওপেন একটা কমান্ড দিলেন, বারবার একই কাজ করতে হবে, বারবার ওপেন করতে হবে ফাইলটা, তখন এই কমান্ডটা ক্যাশ মেমোরি রেখে দেয় যাতে আপনার মেন মেমোরিতে না যাওয়া লাগে এই কমান্ড গুলো। তো এই জন্য ক্যাশ মেমোরি যাদের ভালো তাদের পিসির ফাস্ট হয় বেশি। হ্যাঁ, আচ্ছা, ভার্চুয়াল মেমোরি আছে কিছু, হচ্ছে আপনার এই আহ, মানে যে অনেক সময় দেখবেন যে আপনার পিসিতে ক্যাশ মেমোরিতে কোনো ইনস্ট্রাকশন না পেলে অটোমেটিক এটা ভার্চুয়াল মেমোরিতে, অনলাইন মেমোরিতে চলে যায়। ঠিক আছে, তো এইগুলো সিম্পল জিনিস, এগুলো অতটা ইম্পর্টেন্ট বিষয় না। আপনার স্টোরেজ ডিভাইসে চলে যাবেন। ঠিক আছে, স্টোরেজ ডিভাইস, মেমোরি আর স্টোরেজ কিন্তু আলাদা। স্টোরেজ মানে যেখানে ডেটা গুলো সংরক্ষণ করে আলাদা করে রাখা যায়, যেমন পেন ড্রাইভ, সহজ কথা। মেমোরি কার্ড, হ্যাঁ, সিডি ড্রাইভ, ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, এগুলো ছিল, এগুলো তো এখন অনেক কিছুই নাই, এখন পেন ড্রাইভ, এসএসডি কার্ড দিয়ে চলছে। ঠিক আছে, তো এই আপনার হার্ড ডিস্কটা এখনো আছে। হার্ড ডিস্ক আপনার কি জিনিস, হার্ড ডিস্কের সেক্টর আছে, হার্ড ডিস্কের ভিতরে ট্র্যাক আছে, সেক্টর আছে। ঠিক আছে, ট্র্যাক সেক্টরে ভাগ করা আছে। এই হার্ড ডিস্কের ভিতরে আপনার হচ্ছে এই মানে 20 জিবি থেকে 500 জিবি ধারণ ক্ষমতা হার্ড ডিস্ক এখন বর্তমানে বাজারে, তারও বেশিও আছে। যেমন তোশিবার অনেক ভালো ভালো হার্ড ডিস্ক পাওয়া যায়, হ্যাঁ, সিগেটেরও পাওয়া যায়। হার্ড ডিস্ক এখন মূলত বেশি ব্যবহার হয়, বুঝতে পারছেন? আর সিডি রম টম এগুলো আসে না, ডিভিডি টিভিডি এগুলো আসে না। এর মাঝখানে আপনার হচ্ছে ইয়েটা আসে, ওই যে ইউএসবি ড্রাইভ, যেটা আমরা পেন ড্রাইভ বলি সংক্ষেপে। ইউএসবি ড্রাইভটা আপনার হচ্ছে, এটা কি আবিষ্কার করেছে, পেন ড্রাইভের জনক পুয়া কেন সেন, তাইওয়ানের, এটা একটু পড়বেন। হ্যাঁ, তো এই সিম্পলি কম্পিউটার মেমোরি এইটুকু পড়লে হবে। কম্পিউটার মেমোরি থেকে খুব একটা প্রশ্ন হয় না, খুব মানে মেমোরি কিছু ডিভাইস থেকে যে ক্যাশ মেমোরি, র্যাম আর রম অবশ্যই আসে, র্যাম রমের কোনো মিস নাই, সকল পরীক্ষাতে আসে। র্যাম রমটা ভালো করে পড়লেই হবে। হ্যাঁ, তো আমাদের মোটামুটি পড়া এগুলোই আপনার হচ্ছে আহ, আর পরিমিতির অঙ্কগুলো দেখে আমি এই শীটটা দিয়ে দিচ্ছি। এখন একটা শীট দিয়ে দিচ্ছি, একটু পর একটা দিচ্ছি, এই দুইটা শীট আপনারা আজকে প্র্যাকটিস করেন। পাশাপাশি হচ্ছে ওই পরিমিতিগুলো আমরা ধীরে ধীরে করি, আর এদিকে কম্পিউটার গুলো পড়লে আমাদের ট্রান্সলেশন গুলো পড়লে হয়ে যাবে। হ্যাঁ, আর এই যে দীপু তো নতুন আসছে, আগে তো ছিল না, আমরা নতুন ব্যাচ আবার শুরু করে দেবো এই এদের বিদায় হলে নতুন ব্যাচের শুরু থেকে শুরু করবো। দীপু তখন তো কন্টিনিউ করতেছে এর সাথে। হ্যাঁ, এগুলো পরে, আজকে এগুলো পড়ে ফেলবেন সবাই। হ্যাঁ।